বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিস্তৃত প্রায় ২,৬৬৬.৫৮ বর্গ কিলোমিটার আয়তনের এই শহরের নাম উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে নদীমাতৃক জনপদ, ভেসে ওঠে লঞ্চের সিটির ধ্বনি আর আঁকাবাঁকা দীর্ঘ জলপথের দৃশ্য। প্রায় ৪ লক্ষ মানুষের বসবাস এই শহরে। নদীমাতৃক ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণেই বরিশাল সবচেয়ে বেশি পরিচিত। কিন্তু আমাদের আগমন কেবল নদী বা জলপথের জন্য নয়, আমরা খুঁজে বের করতে চাই এর ইতিহাসে লুকিয়ে থাকা নিদর্শন এবং সংস্কৃতির প্রতিচ্ছবি। আগামী ৩ দিনে আমরা ঘুরে দেখব বরিশালের ইতিহাস ও ঐতিহ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান: ৩০ গোডাউন, লঞ্চ ঘাট, ভাসমান পেয়ারা বাগান, গুঠিয়া মসজিদ, মিয়াবাড়ি মসজিদ এবং আগরপুর মিয়াবাড়ি। প্রায় ২০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর প্রথম দিনের সন্ধ্যা থেকে আমাদের অনুসন্ধান শুরু হয়। আমরা এসে পৌঁছাই ৩০ গোডাউন নামের একটি স্থানে। এর পাশ দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা নদী। চারপাশে তখন চোখে পড়ে মানুষের ভিড়, দোকানপাট আর তাদের নিত্যদিনের স্বাভাবিক জীবনযাত্রা। আপনি কি এখানকার খাবার চেখে দেখতে চান? স্বাদে সত্যিই ভালো লেগেছে, এমনকি আবারও খাওয়ার মতো। একসময় এখানে ছিল ৩০টি আলাদা গুদামঘর। ব্রিটিশ আমলে এই স্থানকে ঘিরেই গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্যের কেন্দ্র, বিশেষত পাট ও ধান চালের জন্য। নদীপথ কেন্দ্রিক সেই অর্থনীতির মূল কেন্দ্র ছিল এই গুডাউনগুলোই। চারদিকে অন্ধকার নেমে আসায় ভিডিও ধারণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কিছুটা পথ এগিয়ে গিয়ে আমরা বসে পড়ি। এই মুহূর্তে আমাকে ছাড়া চারপাশে আর কিছুই স্পষ্টভাবে চোখে পড়ে না। এতগুলো খেয়ে ফেলা সত্যিই সম্ভব নয়। পানি নেবে না? এই স্থানটির ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এখানে একটি বধ্যভূমি ও নির্যাতন কেন্দ্র ছিল। পাকিস্তানি সশস্ত্র বাহিনী বিশেষ করে বরিশাল ও আবদা কলোনির আশেপাশে মানুষ ধরে নিয়ে অত্যাচার করত। ধারণা করা হয় এই অঞ্চলে প্রায় ৫,০০০ জন মানুষ জীবন হারিয়েছিলেন। আজকের দিনে এই স্থানটি পর্যটকদের জন্য বরিশালের অন্যতম আকর্ষণীয় স্থান। ৩০ গোডাউনের পর আমাদের পরবর্তী অবস্থান বরিশালের প্রধান লঞ্চ ঘাটে। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই ঘাটটি শুধু শহরের নয়, পুরো দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণকেন্দ্র। দিনরাত যে কোনো সময়ে এখানে আসলেই চোখে পড়ে মানুষের ভিড়, আর সব সময় এখানে বিরামহীন এক ধরনের কর্মচাঞ্চল্য বিরাজ করে। আমরা লঞ্চের ভেতরে প্রবেশ করি, আর এটি ছিল আমার প্রথম কোনো লঞ্চে ওঠার অভিজ্ঞতা। ভেতরের দৃশ্য আমার ধারণার চেয়ে ভিন্ন। এরপর আমরা লঞ্চের উপরে উঠি। পাশেই রয়েছে আরেকটি লঞ্চ, আর চারপাশে ছড়িয়ে আছে নানান মানুষের কোলাহল। হয়তো এখানেই বোঝা যায় কেন বরিশালকে বলা হয় বাংলার ভেনিস। সীমিত সময়ের মধ্যে আমরা এই প্রথম দিনের পর্যবেক্ষণ শেষ করি। ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা খুব সকালে বের হয়ে পড়ি। প্রথম গন্তব্য ছিল ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার, যার উপর আমরা ইতোমধ্যেই একটি ভিডিও প্রকাশ করেছি। লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। ভাসমান বাজারের পর আমাদের যাত্রা এগোয় গুঠিয়া মসজিদে। যত ক্লান্তি আমরা বহন করছিলাম তা এই মসজিদের অতুলনীয় সৌন্দর্য দেখে মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। এই মসজিদটির আনুষ্ঠানিক নাম বাইতুল আমান জামে মসজিদ। ২০০৩ সালে নির্মাণ কাজ শুরু হয়, আর মাত্র কয়েক বছরের মধ্যেই এটি বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে পরিচিতি পায়। তোমরা কি এখানে পড়াশোনা করো? মসজিদ কমপ্লেক্সটির একদিকে মসজিদ আর অন্যদিকে রয়েছে মাদ্রাসা ও এতিমখানা। মসজিদ কমপ্লেক্সটি প্রায় ১৪ একর জায়গায় বিস্তৃত। এখানে ২০,০০০-এরও বেশি মানুষ ধারণ করার ক্ষমতা সম্পন্ন একটি ঈদগাহ মাঠ রয়েছে। কমপ্লেক্সের মূল প্রবেশপথের ডানে একটি বড় পুকুর, আর পুকুরের পশ্চিম দিকে স্থাপন করা হয়েছে মসজিদটি। মসজিদে রয়েছে ২০টি গম্বুজ এবং একটি মিনার, যার উচ্চতা প্রায় ৫৮ মিটার। আমি এখন যেখানে হাঁটছি সেখানে তাপমাত্রা প্রচন্ড। সরাসরি সূর্যের প্রখর তাপে চলা সত্যি কঠিন হয়ে উঠেছে। মসজিদের ভেতর থেকে বাইরে সিঁড়ি দিয়ে আসার চেষ্টা করলেও তাপের কারণে শেষ পর্যন্ত আবার ভেতরে ফিরে যেতে হলো। গুঠিয়া মসজিদের স্থাপত্যে বাইরে আধুনিক নকশার ছোঁয়া থাকলেও ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে ঐতিহ্যবাহী ইসলামিক শিল্পকর্মের এক অনবদ্য সমাহার। মিহরাব ও মিনবারে সূক্ষ্ম নকশা করা হয়েছে, যা ইসলামী জ্যামিতিক নকশার ধারাকে ধারণ করে। এখানে কোরআনের আয়াত খচিত অলঙ্করণও দেখা যায়। ভেতরের পরিবেশ বাইরের তুলনায় অনেক বেশি আভিজাত্যপূর্ণ। ছাদের ঝাড়বাতি ও আলোকসজ্জা ভেতরের নান্দনিকতায় আধুনিক ছোঁয়া দিলেও প্রতিটি নকশাই ইসলামী ঐতিহ্যের প্রতি গভীর অনুরাগকে প্রতিফলিত করে। এখানে একটি বিশেষ স্তম্ভ রয়েছে, যা তৈরি করা হয়েছে পবিত্র স্থানগুলোর মাটি এবং জমজমের পানি দিয়ে। এতে অন্তর্ভুক্ত আছে কাবা শরীফ, আরাফার ময়দান, জাবালে সুর, জাবালে নূর সহ ২১টি গুরুত্বপূর্ণ স্থান। মক্কা শরীফের বিভিন্ন স্থানের মাটি এখানে আনা হয়েছে। এছাড়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানের মাটিও রয়েছে এই কমপ্লেক্সে।
গুটিয়া মসজিদের পর আমাদের পরবর্তী গন্তব্য হলো মিয়াবাড়ি মসজিদ। এটি একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ যা 1800 শতকের দিকে নির্মিত হয়েছিল। পাশাপাশি এটি ব্রিটিশ শাসনের সূচনা লগ্নের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবেও বিবেচিত হয়। মসজিদটি করাপুর গ্রামে অবস্থিত হওয়ায় এটি করাপুর মিয়াবাড়ি মসজিদ নামেও পরিচিত। উঁচু বেদির ওপর নির্মিত এই মসজিদটি একটি আকর্ষণীয় স্থাপত্য শৈলীর উদাহরণ। বেদির নিচের অংশে রয়েছে কয়েকটি কক্ষ যা মাদ্রাসার ছাত্রদের থাকার জন্য ব্যবহৃত হয়। মসজিদে প্রবেশের জন্য সামনে রাখা হয়েছে একটি প্রধান সিঁড়ি। স্থাপত্যের দিক থেকে দেখা যায় মসজিদটির মূল ভবনের সঙ্গে 3টি ছোট গম্বুজ যুক্ত। এর মধ্যে মাঝের গম্বুজটি তুলনামূলকভাবে বড় আর দুই পাশে থাকা গম্বুজ দুটি অপেক্ষাকৃত ছোট। মসজিদের সামনের দেয়ালে 4টি মিনার রয়েছে আর পেছনের দেয়ালে আরও 4টি ছোট মিনার স্থাপন করা আছে। এছাড়াও মসজিদের পূর্ব দিকে একটি বিশালাকার পুকুর রয়েছে যা পুরো পরিবেশকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে। আমাদের তৃতীয় দিনের যাত্রায় আমরা পৌঁছাবো মিয়াবাড়িতে। গত দিনে আমরা গিয়েছিলাম মিয়াবাড়ি মসজিদে, তবে মিয়াবাড়ি এবং মিয়াবাড়ি মসজিদ দুটি স্থানের অবস্থান আলাদা। প্রায় 33 কিলোমিটার পথ পার্থক্যের কারণে এদের ইতিহাসও ভিন্ন। এই মিয়াবাড়িতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কিছু স্মৃতি রয়েছে। যদিও এটি সরাসরি কোনো সংঘর্ষের কেন্দ্রবিন্দু ছিল না, তবু এর গুদামঘর ব্যবহৃত হয়েছিল অস্ত্র বা খাবার মজুত রাখার জন্য। বর্তমানে এর পাশে দুটি নতুন স্থাপনা তৈরি করা হয়েছে, যার একটি হলো মসজিদ। এটিকেও বলা হয় মিয়াবাড়ির মসজিদ। তবে করাপুরের মসজিদ এবং এই মসজিদ উভয়ের স্থাপত্য শৈলী ভিন্ন রকমের। মসজিদটি দেখতে বেশ প্রশান্ত এবং ঐতিহ্যবাহী। মূলত এটি লাল ইট দিয়ে নির্মিত। লাল ইটের দেয়ালগুলো সময়ের সঙ্গে কিছুটা পুরনো হয়ে গেলেও তাতে এক ধরনের ঐতিহ্যের ছাপ দেখা যায়। এটি যেন মুঘল আমলের মসজিদের রূপ ধারণের চেষ্টা করে। ভেতরে প্রবেশ করলে মসজিদটি অনেকটা আরামদায়ক এবং ঐতিহ্যবাহী মনে হয়। এখানে মৃদু শীতলতা এবং শান্ত পরিবেশ বোধ করা যায়। আমরা এখন আমাদের ডকুমেন্টারির শেষ পর্যায়ে পৌঁছেছি। ভবিষ্যতে আমাদের ভিডিওগুলো আরো উন্নত ও বিশ্বমানের করতে আপনাদের সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওগুলো শেয়ার করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।